জাহাঙ্গীর স্যারের অঙ্ক ক্লাসে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের বইয়ের 2.2 অধ্যায়টিকে সহজ করার জন্য আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের এই 2.2 চ্যাপ্টারের যে আলোচনার বিষয় রয়েছে সেটি হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতি। তাহলে আমরা যদি লাভ এবং ক্ষতির বিষয়টা ভালো করে বুঝতে পারি তাহলে এই ধরনের অঙ্কগুলোকে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। এই চ্যাপ্টারটি একেবারেই কঠিন কিছু না, খুবই সহজ একটি অধ্যায়। দেখো আমরা কিভাবে এই অঙ্কগুলোকে খুব সহজেই করে ফেলতে পারি। তাহলে যারা এই 2.2 অধ্যায়টি শিখতে চাচ্ছ সবাই খাতা কলম নিয়ে আমার সাথে বসো, এসো আমরা একসাথে এই অঙ্কগুলোকে কিভাবে সহজে করা যায় সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। কেমন? তাহলে সবাই খাতা কলম নাও, সবাই খাতা কলম নিয়ে আমরা শুরু করে দিই। আজকের 2.2 অধ্যায়ে কি কি সমস্যা দেওয়া আছে এবং সেগুলোকে কিভাবে অতি সহজে সমাধান করা যায় সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখো এই অধ্যায়ে আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে লাভ ক্ষতি। লাভ ক্ষতি বিষয়টির সাথে কিন্তু আমরা একদম ছোটবেলা থেকে পরিচিত, তাই না? ছোটবেলা থেকে আমরা বলে আসতাম এই এতে তোর কি লাভ, এতে তোর কি ক্ষতি। এই লাভ ক্ষতি বিষয়টি আমরা শুনে আসছি, কিন্তু এখন এটা আমরা আজকে আমাদের এই অধ্যায়ের ভিতর যেগুলো আছে সেগুলো আসলে লাভ ক্ষতির বিষয়টি থাকবে আমাদের অর্থনৈতিক লাভ ক্ষতি, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের লাভ ক্ষতির বিষয়টা কিভাবে হয় সেটা নিয়ে আসলে এখানে আলোচনা। একদম টেনশন করার কিছু নেই, তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার সাথে অঙ্কগুলোকে করো তাহলে তোমরা খুব সহজে এই চ্যাপ্টারটা ক্যারি করতে পারবে বলে আমি আশা করি। এখন আমাদের মেন বইয়ে যে সমস্যাগুলো দেওয়া আছে সেগুলোকে যদি সমাধান করতে হয় আগে কিছু জিনিস, কিছু কনসেপ্ট আমাদের পরিষ্কার ধারণা নিতে হবে। দেখো আমরা যদি সেই বিষয়গুলোকে খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের পরবর্তীতে অঙ্কগুলো করতে একেবারেই কোনো সমস্যা হবে না। তাহলে আগে আমরা এই অধ্যায়ের জন্য এই অধ্যায়ে প্রবেশ করতে গেলে আমাদের কি কি জানতে হবে সেটা দেখি। যেমন পরীক্ষার রুমে যেমন ধরো তুমি যে কোনো একটা বিষয় সম্পর্কে পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে সেই বিষয় সম্পর্কে তোমার পড়াশোনা করে যেতে হয় না? হ্যাঁ, যেতে হয়। তাহলে একটা চ্যাপ্টারের অঙ্ক যখন করতে হয় তখন ওই অঙ্কগুলোকে করতে গেলে কিছু জিনিস আমাদের মাথায় নিতে হবে। তাহলে এই অধ্যায়টি করতে গেলে আমাদের যে বেসিক বিষয়গুলো জানতে হবে সেটার আলোচনাটা আমরা 2-1 মিনিটের মধ্যে একটু সেরে নিই। দেখো আমাদের এই অধ্যায়ের মধ্যে আমি প্রথমে তোমাদের বলেছি দুটো বিষয় নিয়ে এখানে কথা হবে, একটি হলো লাভ এবং একটি হলো ক্ষতি। লাভ ক্ষতি বুঝতে গেলে তোমাকে দুটো জিনিস অবশ্যই খুব ভালোভাবে জানতে হবে। লাভ আর ক্ষতি বুঝতে গেলে তোমার কি করতে হবে? ব্যবসার ক্ষেত্রে যখন আমরা লাভ ক্ষতি হিসেব করব তখন দুটো জিনিস আমাদের মাথায় নিতে হবে। একটি হলো ক্রয় মূল্য, খুব ভালো করে আমার কথাগুলো শুনবে। একটি হচ্ছে ক্রয় মূল্য আর একটি হচ্ছে বিক্রয় মূল্য। আমরা সপ্তম শ্রেণীতে যারা পড়ি আমরা সবাই কিন্তু ভালো করে জানি ক্রয় মূল্য জিনিসটা কি আর বিক্রয় মূল্য জিনিসটা কি। একটা জিনিস তুমি যে টাকা দিয়ে কিনে নিয়ে আসছো সেটা হচ্ছে তোমার ক্রয় মূল্য এবং যে টাকা দিয়ে তুমি বিক্রি করছো সেটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। একটি জিনিস যে টাকা দিয়ে তুমি কিনে নিয়ে আসছো, একটি পণ্যদ্রব্য তুমি যে টাকা দিয়ে কিনে নিয়ে আসছো সেটা হচ্ছে কি তোমার ক্রয় মূল্য এবং যে টাকা দিয়ে তুমি বিক্রি করবে সেটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কি বিক্রয় মূল্য কি আমরা সেটা জানলাম। এখন অনেক সময় ব্যবসার ক্ষেত্রে আমাদের এটাই ঘটে, সব সময় যে আসলে আমাদের লাভ হবে তা কিন্তু না। ব্যবসায় কি সবসময় লাভ হয় না, কখনো কখনো লাভ হয়, কখনো কখনো ক্ষতি হয়। এখন কখন লাভ হয় কখন ক্ষতি হয় আমরা কিন্তু ভালো করেই জানি। যদি ক্রয় মূল্য আমি বেশি টাকা দিয়ে কিনে নিয়ে আসছি আর বিক্রি করতে যে আমি কম টাকা পেয়েছি তাহলে আমার কি হবে? ক্ষতি হবে। কিন্তু যদি আমি কম টাকা দিয়ে কিনে নিয়ে আসি আর তার থেকে বেশি মূল্যে যদি আমি বিক্রি করতে পারি তাহলে তো আমার লাভ হয়, তাই না? তাহলে আমার যদি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য জানা থাকে তাহলে আমি বুঝতে পারবো কি আমার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। ধরো তুমি 10 টাকা দিয়ে একটি জিনিস কিনে নিয়ে এসেছো, ধরো তুমি 10 টাকা দিয়ে একটি জিনিস কিনে নিয়ে এসেছো এবং সেটি তুমি বিক্রি করলে 12 টাকায়, তাহলে আমার এখানে কি হলো? লাভ হলো নাকি ক্ষতি হলো বলো? তাহলে আমরা সহজেই বুঝতে পারছি 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি আর 12 টাকা দিয়ে বিক্রি করছি, তার মানে কি আমার লাভ হয়েছে। আমি 10 টাকা খরচ করে কিনে নিয়ে আসছিলাম আর যেহেতু 12 টাকা বিক্রি করলাম তাহলে আমার 2 টাকা লাভ হলো। এই লাভটি আসলে আমি কিভাবে বের করলাম বলো তো? খুব সহজে, সহজ বিষয় নিয়ে যদি আমরা আসলে চিন্তা করি তাহলে কঠিন বিষয় আমাদের বুঝতে সহজ হয়। তাহলে আমরা একটা ছোট পয়েন্ট নিয়ে আগে আমরা প্রথমে ছোট সংখ্যা নিয়ে হিসেব করে বুঝে নিব এবং সেই অনুযায়ী আমরা বড় সংখ্যাগুলোকেও তখন সমাধান করতে পারবো। তাহলে দেখো আমি 10 টাকা দিয়ে একটা জিনিস কিনে যেমন 12 টাকা বিক্রি করলে আমার লাভ হচ্ছে, লাভটা বের করতে গেলে আমার কি করতে হয়? আমি এখান থেকে একটা সূত্র কিন্তু নিজে থেকেই মাথায় নিয়ে আসতে পারি। যেমন দেখো তখন আমার কি করতে হয়? এই যে বিক্রয় মূল্য আমার যেটা আছে এই বিক্রয় মূল্য থেকে আমি যদি এই ক্রয় মূল্যটাকে বাদ দিয়ে দেই তাহলে আমি কি পাবো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমি যে টাকাটা পাবো সেইটাই হচ্ছে আমার লাভ। সেটা হচ্ছে কি আমার লাভ।
দেখো এখানে বিক্রয় মূল্য কত টাকা, 12 টাকা, এবং আমি কিনে নিয়ে আসছিলাম কয় টাকা দিয়ে, 10 টাকা দিয়ে। তাহলে আমার লাভ হলো কয় টাকা, তাহলে আমার লাভ হয়েছে 2 টাকা। কারণ 12 টাকা থেকে 10 টাকা চলে গেলে 2 টাকা থাকে। আমি যে টাকা দিয়ে বিক্রি করছি সেই টাকা থেকে আমি যে টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম, সেই টাকাটাকে আমি কি করব, আলাদা করে ফেলবো। হ্যাঁ, যে টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসছিলাম ওই টাকা তো আমি খরচ করেছিলাম। তাহলে আমার এই 12 টাকার মধ্যে এই যে 10 টাকা দিয়ে আমি কিনে নিয়ে এসেছিলাম, আমার সেই ক্রয় মূল্যটাকে আমি যদি আলাদা করে ফেলতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার কত টাকা লাভ হয়েছে। তাহলে দেখো খুব সহজেই আমরা লাভটাকে আসলে বের করতে পারি। তার মানে লাভ মানে কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। খুব ভালো করে মনে রাখতে হবে, যখন লাভ হবে অবশ্যই বিক্রয় মূল্য বেশি হবে এবং ক্রয় মূল্য কম হবে, তখন হবে লাভ। ঠিক বিপরীত জিনিসটা ঘটবে ক্ষতির ক্ষেত্রে। ধরো তুমি একটি জিনিস 10 টাকা দিয়ে কিনে এনেছো আর তুমি সেটাকে বিক্রি করেছো 8 টাকা দিয়ে। বিক্রি করেছো কত টাকা দিয়ে, 8 টাকা দিয়ে। তাহলে আমি 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, কিন্তু বিক্রি করতে যে এখন দেখো 10 টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসলাম, কিন্তু বিক্রি করলাম যে আমি 8 টাকা দিয়ে। তাহলে কি হলো, আমি যে টাকা খরচ করে নিয়ে আসছি এখন বিক্রি করে আমি সেই টাকা পাচ্ছি না, আমি উল্টে আরো কম টাকা পাচ্ছি। তার মানে কি, আমার এখানে ক্ষতি হয়ে গেল, আমার পকেট থেকে টাকা আরো চলে গেল। তাহলে আমি একটা জিনিস দেখবো যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কমে যায় তাহলে আসলে আমাদের ক্ষতি হয়। এখন একটা জিনিস দেখো, পাটিগণিতে যখন আমরা অঙ্ক করতে যাই বিয়োগের ক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় বড় সংখ্যাটাকে আগে লিখতে হয় আর ছোট সংখ্যাটাকে পরে লিখতে হয়, তাই না? এখন দেখো, যেহেতু আমি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, এই বড় সংখ্যাটা এটা আমার কি, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য থেকে যদি আমি আমার বিক্রয় মূল্যটা বিয়োগ করে দেই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে ক্ষতি। তাহলে খুব ভালো করে খেয়াল করো, যখন আমি লাভ করেছিলাম বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করেছিলাম, আর যখন আমি ক্ষতি বের করতে যাচ্ছি তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে যাচ্ছি। এইটা এটার উল্টা। কারণ কি, ওই ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য বেশি ছিল আর এই ক্ষেত্রে আমার ক্রয় মূল্য বেশি। তাহলে যেটা বেশি সেটাকে আমরা আগে লিখব। সহজ কথা, লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এই কনসেপ্টটি যদি তুমি খুব ভালো করে বুঝে থাকো, এই অধ্যায়ের সব অঙ্কই তুমি করতে পারবা ইনশাআল্লাহ, কোনো সমস্যা তোমাদের হবে না। এবার এসো তোমাদের মূল বইয়ে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে পর্যায়ক্রমে আমরা সেগুলো করে ফেলি। তাহলে আমার এই ভিডিওটি দেখবে এবং তোমরাও সাথে সাথে খাতায় অঙ্কগুলো করবে, তাহলে দেখো অঙ্কগুলো খুব সহজে করতে পারবে। মূল বইয়ের অঙ্ক সলভ করানোর শেষে সেম টাইপের একটা অঙ্ক আমি তোমাদের দিয়ে দিব, যে অঙ্কটাতে আমি সমস্যা দিয়ে দিব এবং শেষে উত্তরটা শুধু লিখে দেব। তুমি আমার করানো পদ্ধতি অনুযায়ী যদি ওই অঙ্কটাকে সমাধান করতে পারো তাহলে তুমি বুঝে নিলে যে হ্যাঁ আমি অঙ্কটা বুঝেছি। এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় সেগুলো নিয়ে আমাকে কমেন্ট করলে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আরো ডিটেলস বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এই অধ্যায় নিয়ে তোমাদের কোনো সমস্যাই থাকবে না, এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি। তাহলে এসো আমরা মূল বইয়ে কি কি অঙ্কগুলো দেওয়া আছে আমরা পর্যায়ক্রমে সেগুলো করে ফেলি। লেটস স্টার্ট। দেখো তোমাদের মূল বইয়ে 5 নম্বরে যে অঙ্কটি ছিল সেটা আমরা এখানে দেখছি। প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.50 টাকা হিসেবে বিক্রয় করে 25 টাকা লাভ হলো, মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল? তাহলে এই অঙ্কটার দিকে একটা জিনিস খেয়াল করো, 8 টাকা দিয়ে কিনেছি এবং 8.50 টাকায় বিক্রি করেছি। তোমরা বলো লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে, কারণ আমার ক্রয় মূল্য 8 টাকা এবং বিক্রয় মূল্য 8.50 টাকা। সবসময় খেয়াল রাখবে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি মানে লাভ, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি মানে লাভ। তার মানে আমাকে লাভ হয়েছে এবং এই লাভটা টোটাল কত হয়েছে সেটা আমাদের বলে দেওয়া আছে, বলছে 25 টাকা লাভ হয়েছে। আমাদের লাভ হয়েছে কত টাকা? 25 টাকা। এখন এই 25 টাকা যদি লাভ হয়, আমাদের কাছে প্রশ্ন হলো মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল, এই তো। তাহলে আমরা একটা জিনিস খুব সহজে দেখো, আমরা কি ভাববো এখান থেকে, আমরা কিন্তু সবাই বুঝতে পারছি যে একটি চকলেট বিক্রি করে আমাদের কত টাকা লাভ হচ্ছে। আমি কিনেছিলাম 8 টাকা দিয়ে, বিক্রি করেছে 8.50। এটা হচ্ছে আমার একটা চকলেটের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া আছে। যেহেতু একটার ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে একটিতে আমার কত টাকা লাভ হচ্ছে এটা কিন্তু আমি সহজেই বের করতে পারছি। দেখো একটি চকলেটে আমার লাভ হচ্ছে আসলে 50 পয়সা, তাই না? তাহলে একটিতে যদি 50 পয়সা লাভ হয়ে থাকে তখন আমি কি বলবো, আমার 50 পয়সা লাভ হয় একটি চকলেটে
আর এই 25 টাকা লাভ হতে কয়টা চকলেট বিক্রি করতে হবে? খুবই সহজ। তাহলে দেখো আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারি। এসো এটাকে কিভাবে সমাধান করা যায় আমরা এখানে দেখব। আমরা লিখি একটি চকলেটের বিক্রয় মূল্য। দেখো লাভ বের করতেছি সেজন্য বিক্রয় মূল্যটাকে আগে লিখবো। হ্যাঁ, একটি চকলেটের বিক্রয় মূল্য 8.50 টাকা আর একটি চকলেটের ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা। দেখো শুধু 8 টাকা লেখা রয়েছে, দশমিকের পরে কিছু নেই, তাহলে আমি কি লিখবো? 8.00 টাকা। কেমন? এখন এখানে একটা দাগ দিয়ে লিখবো। তাহলে দেখো একটি চকলেটের বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্যটা বাদ দিই তাহলে কি হবে? বিক্রয় মূল্য থেকে আমি যে টাকাতে কিনেছি সে টাকাটাকে আমি আলাদা করে নিয়ে যাচ্ছি, তাহলে যতটুকু থাকবে সেটা আসলে কি? লাভ। তাহলে আমি কি লিখবো? যে অতএব একটি চকলেটে লাভ হয়। একটি চকলেটে লাভ হয়। কত টাকা লাভ হবে? তাহলে এখানে দেখো 0 উপরে 5 রয়েছে, তাহলে 5 দশমিক সোজা দশমিক দাও, 8 থেকে 8 গেলে 0, এত টাকা। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে জেনে গিয়েছি যে আমাদের একটি চকলেটে লাভ হচ্ছে 0.50 টাকা। তাহলে একটি চকলেটে যে লাভ হয় সেটা আমরা জেনে গেছি। আমাদের একটি একটি করে বিক্রি করলে তার 50 পয়সা করে লাভ হচ্ছে, তাই না? এভাবে করে 25 টাকা লাভ করতে গেলে তাকে কতটি চকলেট বিক্রয় করতে হবে সেটা এখন আমরা বের করব। তাহলে আমরা লিখবো, দেখো আমরা যখন পাটিগণিতের অঙ্ক করি আমাদের উত্তরগুলো সব কিন্তু ডান পাশে আসে, বাম পাশে কি আসে? সেজন্য টি কথাটিকে নিয়ে যাব আমি সবার শেষে, এটাকে আমি ঘুরিয়ে নেব। তার মানে এখন আমি একটি চকলেটে লাভ হয় এত টাকাটি লিখে আমার লাভ আছে, আমি লিখবো এত টাকা লাভ হয় একটি চকলেটে। কেমন? আমি এখন এটাকে লিখবো যে এখন 0.50 টাকা লাভ হয় একটি চকলেটে। কেমন? একটি চকলেটে। তাহলে অতএব 1 টাকা লাভ হয় আরো কমটি চকলেটে। সবসময় খেয়াল রাখবা এই টাকায় যতটা, এত টাকা লাভ করতে গেলে যতটা চকলেট বিক্রি করা দরকার, 1 টাকা লাভ করতে গেলে তখন এই 1 বলতে ওই 50 টাকার সাথে 1 টাকা চিন্তা করো না। এখানে সবসময় মনে রাখতে হবে এই সংখ্যাটা থেকে 1 হলো ওই সংখ্যাটা থেকে সবসময় ছোট। সবসময় মনে রাখবা যে ওই সংখ্যাটা থেকে যখন আমরা 1 লিখবো তখন আসলে ওই সংখ্যাটা থেকে এটা ছোট, তাই মনে করতে হবে। তাহলে এত টাকায় লাভ হয় একটি চকলেট, তাহলে 1 টাকা লাভ করতে গেলে আমার আরো কম চকলেট বিক্রি করতে হবে। সেজন্য আমি এটাকে এর নিচে নিয়ে এসে লিখবো 0.50টি চকলেট। অতএব আমাকে লাভ করতে হবে কত টাকা? 25 টাকা। অতএব 25 টাকা লাভ হয়, তাহলে 1 গুণ 25 আর নিচে হচ্ছে 0.50। এখন একটা জিনিস দেখো, যখন আমাদের দশমিক ভগ্নাংশ আসবে এই দশমিক ভগ্নাংশকে তুলতে গেলে আমাদের কি করতে হয়? যদি নিচে থেকে তুলে দেই তাহলে উপরে গুণ করতে হয়, আর উপর থেকে তুলে দিলে নিচে গুণ করতে হয়। আমরা এই অংশটাকে এখানে নিয়ে এসে করছি। আমরা সমান সমান লিখবো, আমার উপরে রয়েছে 1.25 আর নিচে আমি এটাকে দশমিক বাদে লিখে দেব 50 এবং এখানে যে দশমিক ছিল তাহলে আমি কি বলেছিলাম? নিচে থেকে তুলতে গেলে আমাদের গুণ করতে হবে উপরে। আর কি গুণ করতে হবে? দশমিকের জন্য একটা 1 দিব এবং এরপরে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো শূন্য দিব। তাহলে এখানে আমার দশমিকের পরে কয়টা অঙ্ক রয়েছে? 1টা 2টা, সেজন্য আমি এখানে পাবো 1টা 2টা 0। এখন দেখো এই 50 দিয়ে যদি আমি 100-র সাথে কাটাকাটি করি তাহলে 50 দুগুণে 100। এইবার থাকলো 2 আর 25, তাহলে 25 দুগুণী 50টি। অর্থাৎ আমাকে যদি 25 টাকা লাভ করতে হয় তাহলে আসলে 50টি চকলেট বিক্রি করতে হবে। তাহলে আমরা উত্তর লিখে দিব, উত্তর 50টি। দেখো কত সহজে অঙ্কটি হয়ে গেল। এইটুক তো একেবারে তোমাদের জন্য একটা তুরির ব্যাপার, তাই না? তাহলে দেখো একেবারে ইজিলি কিন্তু আমরা বের করে ফেললাম যে আসলে তিনি যেহেতু 25 টাকা লাভ করেছেন তিনি চকলেট কিনেছিলেন আসলে কয়টা? 50টি। ওকে, তাহলে এই অঙ্কটি এখানে শেষ হলো। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটি দেখব কিভাবে সমাধান করা যায়। তো এবার দেখো তোমাদের বইয়ের 6 নম্বরে যে অঙ্কটি রয়েছে, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়।
দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল। দেখো আমরা একটু আগে যে 5 নম্বর অঙ্কটি করলাম, ওই চকলেটের অঙ্কটি, ওইটি আর এটি কিন্তু সেম। ওখানেও ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া ছিল এবং দোকানদার কত টাকা লাভ করেছিল তা দেওয়া ছিল এবং কয়টা চকলেট সে ক্রয় করেছিল সেটা জানতে চেয়েছিল। আর এখানে কাপড়ের ক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে এবং তার মোট কত টাকা লাভ আছে সেটাও দেওয়া আছে। আমাদের জিজ্ঞেস করছে মোট কত মিটার কাপড় সে ক্রয় করেছিল। একদম সেম। 5 নম্বর অঙ্কটি যারা বুঝেছো, 6 নম্বর অঙ্কটি তাদের জন্য খুবই সহজ হবে। এটি নিয়ে আমি আর খুব বেশি কথা বলছি না, যেহেতু আগেরটাতে আমরা ডিটেলস বুঝেছি। আমি অঙ্কটা করে দিচ্ছি, তোমরা দেখো। আমরা লিখব প্রতি মিটার কাপড়ের বিক্রয় মূল্য 150 টাকা আর প্রতি মিটার কাপড়ের ক্রয় মূল্য 125 টাকা। তাহলে দেখো আমরা লিখবো যে অতএব এখন দেখো সে প্রত্যেক মিটার কাপড় কিনে নিয়ে আসছে 125 টাকা দিয়ে আর বিক্রি করছে 150 টাকা, এখানেও তার লাভ হয়েছে। তাহলে আমরা লিখবো যে অতএব প্রতি মিটার কাপড়ে লাভ হয়। প্রতি মিটার কাপড়ে লাভ হয় কত? দেখো 5 কত হলে 10 হবে, 5 শূন্যকে 10 বলছে জন্য হাতে একটা 1, ওই 1 আর এই 2 3 আছে কত হলে 5 হবে, 3 4 5 2 হলে তার মানে 25 টাকা। আমরা দেখলাম যে প্রতি মিটার কাপড়ে লাভ হয় 25 টাকা। প্রতি মিটার মানে কি? প্রতি মিটার মানে 1 মিটার। এখন তিনি মোট লাভ করেছিলেন কত টাকা? 2000 টাকা। এটাকে আমরা আগেরটার মতো রকম করে লিখবো যে 25 টাকা লাভ হয় কত মিটার কাপড়ে? 1 মিটার। প্রতি মিটার মানে হলো 1 মিটার। তাহলে আমরা লিখবো 25 টাকা লাভ হয় 1 মিটারে। অতএব 1 টাকা লাভ হয় 1/25 মিটারে। অতএব তিনি লাভ করেছেন কত? 2000 টাকা। তাহলে আমরা লিখছি 2000 টাকা লাভ হয়, তাহলে 1 গুণ 2000/25 এত মিটারে। 25 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 25 200-র মধ্যে যাবে হলো 8 বার আর এই 0, তার মানে আমরা পাচ্ছি এখানে সমান সমান 80 মিটার। তাহলে দেখো তিনি যদি 2000 টাকা লাভ করে থাকেন তাহলে তাকে কাপড় বিক্রি করতে হয়েছে কত? 80 মিটার। অর্থাৎ তিনি এই 80 মিটার কাপড়ই আসলে ক্রয় করে এনেছিলেন। খুব ইজি। 5 এবং 6 দুটোই দেখো আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারলাম। এবার এসো এই সংক্রান্ত আমি তোমাদেরকে একটি সমস্যা দিয়ে দেই, তোমরা নিজেরাই সমাধান করো এবং দেখো তোমরা আসলে করতে পারছো কিনা। যদি পেরে যাও তাহলে বুঝতে হবে যে তোমরা এই নিয়মের অঙ্কটি আসলে শিখে ফেলেছো। পরীক্ষার সময় ভয় পাওয়ার আর কিচ্ছু নেই। তোমাকে এই ধরনের কোনো প্রশ্ন করলে তুমি তুড়ি দিয়ে সেটা করে ফেলতে পারবে ইনশাআল্লাহ। এসো এবার তোমাদের মূল বইয়ের 8 নম্বর অঙ্কটি কিভাবে করা যায় সেটা দেখে নিই। প্রশ্নটি হলো কি? প্রশ্নটি হলো 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলো। অর্থাৎ কি? যে টাকা দিয়ে সে 25 মিটার কিনেছে সেই টাকা দিয়ে সে 20 মিটার বিক্রি করছে। তাহলে তোমরা বলো তো এখানে লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো, রাইট। কারণ কি? সে ধরো যে টাকা দিয়েই হোক একটা টাকা, সে টাকা দিয়ে সে কিনে নিয়ে আসছে 25 মিটার, কিন্তু বিক্রি করছে সে 20 মিটার। তার মানে কি? তার কাছে আরো 5 মিটার কাপড় তো রয়ে গেছে। ওই 5 মিটার কাপড় বিক্রি করলে তো সে টাকা পাবে, ওই টাকাটাই কি তার লাভ। সেজন্য আমরা বুঝতে পারছি 25 মিটার কাপড় সে যে টাকা দিয়ে কিনেছে সেই টাকা দিয়ে সে 20 মিটার বিক্রি করে থাকে, তাহলে তার আসলে লাভ হয়েছে। 5 মিটার কাপড় তার লাভ হয়েছে। কিন্তু আমাদের কয় মিটার লাভ হয়েছে সেটা কিন্তু জিজ্ঞাসা করেনি। আমাদের কাছে জিজ্ঞেস করছে কি? শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। যদি লাভ হয় সেটা শতকরা কত এবং যদি ক্ষতি হয় সেটাও শতকরা কত সেটা বের করতে বলেছে। আমরা কিন্তু প্রথম থেকে খুব সহজে বুঝে ফেলেছি এখানে লাভ হয়েছে, তাই না? এখন এটা শতকরা কত হয়েছে সেটা আমরা বের করব। খুবই সহজ অঙ্কটি, একটুখানি দেখো 1 মিনিটের মধ্যে আমরা অঙ্কটি শিখে যাব। আমরা লিখছি এখন 25 মিটারও, এখন দেখো এই 25 মিটার কাপড় যে টাকায় দিয়ে সে কিনেছে
20 মিটার কাপড় সেই টাকা দেশে বিক্রি করছে। আমরা এই বিক্রয় মূল্য, এখন আমরা সেই মূল্যটাকে একটা কিছু ধরে নিব। হ্যাঁ, এটা তুমি ক ধরতে পারো, এক্স ধরতে পারো, বা 100 ধরতে পারো। আমরা 100 দিয়ে করলে অঙ্কটা বেশি সহজ হবে, আমি 100 ধরে করছি। আমরা লিখবো যে ধরি এই যে 25 মিটার, ধরি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য, 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। আমি কি ধরলাম? 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। আমি এখান থেকে 1 মিটারের দাম জেনে নিতে চাচ্ছি। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য, তাহলে 100/25 এত টাকা। 25 দিয়ে যদি আমি এটাকে কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাবো হলো 4 টাকা। সব সময় একটা জিনিস কিন্তু মাথায় নিতে হবে, আমি যদি কোনো জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য না জানি তাহলে সেটাতে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আমি কোনোভাবেই কিন্তু সেটা বুঝতে পারবো না। এই জন্য আমাকে সব সময় ওই জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য জানতে হবে। আমরা প্রথমে এসে আলোচনা দেখে এসেছি, তাই না? একটা জিনিসের লাভ বা ক্ষতি হয়েছে এটা আমরা তখনই বুঝবো যদি সেই জিনিসের যদি আমি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য জানি, তাই তো? ধরো আমি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, আর কত টাকা বিক্রি করছি তা জানি না, তুমি কি লাভ বা ক্ষতি বলতে পারবে? আবার ধরো তুমি একটা জিনিস কত টাকা দিয়ে বিক্রি করেছো, তোমাকে বললাম যে এই কলমটি 50 টাকা দিয়ে বিক্রি করা হয়েছে, কিন্তু কত টাকা দিয়ে আমি কিনে নিয়ে এসেছি তা তোমাকে বলি নাই। তুমি কি বলতে পারবে এই কলমটি বিক্রি করে আমার লাভ হলো না ক্ষতি হলো? বলতে পারবা না। তার মানে লাভ ক্ষতি বুঝতে গেলে আমাকে কিন্তু জানতেই হবে সেটার ক্রয় মূল্য কত এবং বিক্রয় মূল্য কত। আমরা 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য থেকে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য জেনেছি। আমার এখন জানতে হবে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত। যদি এটা জানতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এবার আমরা লিখব যে সুতরাং আমাদের বইতে বলেই দেওয়া ছিল যে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য যা, 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য তা। সেটা কি? ওই সেই 100 টাকা। আমি লিখছি সুতরাং 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে? ওই 100 টাকা। সেম বলে দেওয়া ছিল, দুটোই সেম। তাহলে অতএব 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100/20 টাকা। 0 0 কেটে দাও, 2 দিয়ে থেকে কাটলে 5 দুগুণী 10, তাহলে হলো 5 টাকা। তাহলে দেখো সম পরিমাণ কাপড়ের এখন আমি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য জেনে গেছি। অর্থাৎ 1 মিটার কাপড় কিনে নিয়ে এসেছি কত টাকা দিয়ে? 4 টাকা দিয়ে। আর 1 মিটার কাপড় আমি বিক্রি করছি কত টাকা দিয়ে? 5 টাকা দিয়ে। তার মানে কি আমার 1 টাকা করে লাভ হচ্ছে, তাই তো? এখন যেহেতু আমাকে এটাকে শতকরায় বের করতে বলছে সেজন্য আমি এটাকে শতকরায় প্রকাশ করব। আরেকটি জিনিস এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে, লাভ ক্ষতি সবসময় হিসেব হবে ক্রয় মূল্যের উপর। লাভ ক্ষতি সবসময় হিসেব হবে ক্রয় মূল্যের উপর। তুমি কত টাকা বিক্রি করেছো সেটার পরে ডিপেন্ড করে না। অর্থাৎ তুমি একটা জিনিস 50 টাকা দিয়ে বিক্রি করেছো, তুমি বলতে পারো না যে ওটা তোমাকে 50 টাকায় লাভ হয়েছে, তাই না? 50 টাকা লাভ হলো না, যে টাকাটা আমি ওই ব্যবসায় খাটিয়েছি, অর্থাৎ যে টাকা দিয়ে আমি জিনিসটা কিনেছি তার উপরে ডিপেন্ড করে আসলে লাভ এবং ক্ষতি হয়। তাহলে এই যে আমার এখানে 1 টাকা লাভ হবে, এটা কত টাকায় লাভ হবে তোমরা বলো তো? হ্যাঁ, এটা আসলে আমাদের 4 টাকায় এই লাভটা হয়েছে। তাহলে সবসময় খেয়াল রাখবা লাভ ক্ষতি হিসেব হবে কার উপরে? ক্রয় মূল্যের উপর। এখন আমরা আগে লিখে নিই যে অতএব 1 মিটারে লাভ হয়, 1 মিটারে লাভ হয় কতটুকু? 5 - 4 টাকা, অর্থাৎ 1 টাকা, তাই তো? তাহলে দেখো 1 মিটারে আমার লাভ হচ্ছে 1 টাকা। তো এই যে 1 মিটারে লাভ হচ্ছে, 1 মিটারের ক্রয় মূল্য কত? 4 টাকা। তার মানে এই টাকাটা আমার লাভ হচ্ছে 4 টাকার উপরে, তাই তো? এখন আমি লিখব 4 টাকা। যেহেতু আমাকে শতকরা বের করতে বলেছে 100 টাকার উপরে আমাকে হিসেব করে বলতে হবে। তাহলে আমি এখানে পেলাম 4 টাকায় লাভ হয় 1 টাকা। 4 টাকায় লাভ হয় 1 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 1/4 টাকা। অতএব 100 টাকায়, শতকরা বললে সবসময় মনে রাখবে 100 টাকায় হিসেব করতে হবে। তাহলে 100 টাকায় লাভ হয় 1 গুণ 100, আর নিচে ছিল 4। 4 এটাকে কেটে দাও, 4 25 100,
তার মানে 25 টাকা। খুব সহজেই আমরা জেনে গেলাম যে আমাদের এখানে লাভ হয়েছে এবং সেই লাভটা হয়েছে 25 টাকা 100 টাকার উপরে। অর্থাৎ উত্তর কেমন ভাবে লিখবো আমরা? উত্তর লাভ 25%। আমাদের তাই জিজ্ঞাসা করেছিল যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমরা দেখলাম লাভ হয়েছে এবং সেটা হয়েছে 25%, তাহলে আমরা উত্তর লিখবো লাভ 25%। ওকে, অঙ্কটি খুব সহজে আমরা করে ফেলতে পারলাম। আমি এরপরে তোমাদের সেম টাইপের একটি সমস্যা দিব এবং সেই সমস্যাটি তোমরা যদি করতে পারো তাহলে ধরে নিবা যে তুমি এই অঙ্কটা আসলে বুঝতে পেরেছো। কেমন? অঙ্কটা এখানে শেষ করছি। এবার এসো তোমাদের মূল বইয়ের 9 নম্বর অঙ্কটিতে কি আছে সেটা দেখা যাক। বলছে 5 টাকায় 8টি দরে লেবু ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তুমি কিনে নিয়ে আসছো 5 টাকা দিয়ে 8টা, আর তুমি বিক্রি করতেছো 5 টাকা দিয়ে 6টা। 5 টাকা দিয়ে তুমি কিনে নিয়ে আসছো 8টা, 5 টাকা দিয়ে তুমি বিক্রি করতেছো 6টা। তাহলে 8টা কিনে নিয়ে এসেছিলে, 6টা সেই টাকা দিয়ে বিক্রি করেছো। তার মানে তোমার এই যে 8টা কিনে নিয়ে এসে 6টা বিক্রি করলে আর যে দুটো থেকে গেল ওই দুটো কি তোমার লাভ? অর্থাৎ আমরা কিন্তু সহজে বুঝতে পারছি এখানে লাভ হচ্ছে। কেমন? খুব সহজ অঙ্কটি, একদম ঘাবড়ানোর কিছু নেই। আমার সাথে থাকো এবং অঙ্কটি করো। দেখো ইজিলি আমরা কিভাবে এটাকে সমাধান করতে পারি। আমি একটু আগে যে অঙ্কটি করেছিলাম তোমাদের সেখানে দেখিয়েছিলাম যে লাভ ক্ষতি বুঝতে গেলে আমাদের সমান সংখ্যক জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য জানতে হবে। তাহলে আমি এখান থেকেও ওই একটি লেবুর ক্রয় মূল্য, একটি লেবুর বিক্রয় মূল্য বের করব। তাহলে একটির ক্রয় মূল্য থেকে একটির বিক্রয় মূল্য যখনই জেনে যাব তখনই বুঝতে পারবো আসলে আমার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। দেখো আমি লিখবো এখানে, লিখবো 8টি লেবুর ক্রয় মূল্য। 8টি লেবুর ক্রয় মূল্য 5 টাকা। অতএব একটি লেবুর ক্রয় মূল্য কত? 5/8 টাকা। এখানে কোনো কাটাকাটি হয় না, ওটা থাকবে। আবার এখানে দেখছি 6টি লেবুর বিক্রয় মূল্য 5 টাকা। 6টি লেবুর বিক্রয় মূল্য 5 টাকা। অতএব একটি লেবুর বিক্রয় মূল্য 5/6 টাকা। একটা জিনিস দেখো, তোমরা কি এখান থেকে বুঝতে পারতেছো যে এই ভগ্নাংশটি বড় নাকি এই ভগ্নাংশটি বড়? ভগ্নাংশ বড় ছোট বোঝার ক্ষেত্রে আমাদের যে ট্রিক্সটি কাজ করে সেটি হলো, ধরো একটা ভগ্নাংশ আছে 3/5, ধরো একটি ভগ্নাংশ আছে 3/5, আরেকটি আছে হচ্ছে 4/5। তখন আমরা নর্মালি বুঝে ফেলি যে এইটা হলো বড়, তাই না? যদি হর সমান হয় তাহলে উপরে যেটার মান বড় থাকবে সেইটি বড়। কিন্তু আমাদের এখানে হয়েছে কি 5/8 আর ওটা হচ্ছে 5/6। এই ক্ষেত্রে খেয়াল করতে হবে, লব যদি সমান থাকে তাহলে হরের ক্ষেত্রে যেইটার মান ছোট ওইটাই আসলে বড়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে লব সমান, হরের এখানে তাহলে এইটা ছোট, তার মানে এই সংখ্যাটা বড়। তার মানে এইটা বড় মানে আমাদের বিক্রয় মূল্যটা বেশি, আর বিক্রয় মূল্য বেশি মানে আমাদের লাভ। বিক্রয় মূল্য বেশি মানে কি আমাদের লাভ হচ্ছে। তাহলে এখন আমরা এখানে লিখবো যে অতএব লাভ কতটা? লাভের সময় আমরা একটু বলেছিলাম যে লাভের সময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ যাবে। তাহলে আমার বিক্রয় মূল্য হচ্ছে 5/6 আর এটা হচ্ছে 5/8, এত টাকা। তার মানে লসাগু হচ্ছে 8 আর 6 যদি আমি লসাগু করতে যাই, 8 দুগুণে 16, 3 8 24। হ্যাঁ, 24 হচ্ছে লসাগু। আমরা খেয়াল করব যদি আমাদের এই যে নিচে হরগুলো থাকে, এই হরগুলোর মধ্যে ছোটটা দিয়ে যদি বড়টাকে ভাগ করলে মিলে যায় তাহলে ওইটা লসাগু হয়। যদি না মেলে তখন আমি এটাকে ডবল করব। তাহলে 8 এর ডবল করলে 8 দুগুণে 16, 6 দিয়ে কি 16 কে মেলে না। এরপর এটাকে 3 গুণ করব, 3 8 24। 24 কে দেখলাম যে 4 6 24 মিলে যায়, তার মানে 24 হচ্ছে এই দুটির লসাগু। কেমন? এখন 6 এর মধ্যে কতবার যাবে?
4 বার যাবে, সেই 4 দিয়ে তুমি 5 কে গুণ করো, 4 5 20 মাইনাস 8 যাবে এর মধ্যে 3 বার, 3 5 15। এখন দেখো 20 থেকে 15 গেলে থেকে 5 আর নিচে হচ্ছে 24, এত টাকা। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে লাভ হয়েছে 5/24। আগের অঙ্কটিতে আমি তোমাদেরকে বলেছিলাম লাভ ক্ষতি হিসেব হবে ক্রয় মূল্যের উপর। তাহলে আমাদের যে 25/24 টাকা লাভ হচ্ছে কত টাকায় বলো তো? আমরা এগুলো তো সব হিসেব করছিলাম কি, এগুলো আমরা সব হিসেব করেছিলাম কি একটির উপর। দেখো একটি লেবুর ক্রয় মূল্য, একটি লেবুর বিক্রয় মূল্য নিয়ে আমি এটাকে করেছি না? তার মানে এইখানে যে এই যে একটি লেবুর যে ক্রয় মূল্য, একটি লেবুর যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্যতেই আসলে এই টাকাটা লাভ হয়েছে, অর্থাৎ এই টাকায় এই টাকা লাভ হয়েছে। আমরা এখন লিখবো যে 5/8 টাকায় লাভ হয় 5/24। এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে, লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের। আমি যে লাভটা হিসাব করেছি এটা কয়টার লাভ? একটার। আচ্ছা বেশ ভালো কথা, একটাই লাভ। সেই একটার কেনা, সেই একটার ক্রয় মূল্য কত? সেই একটার ক্রয় মূল্য কত? সেই একটার ক্রয় মূল্য হচ্ছে 5/8 টাকা। তার মানে 5/8 টাকায় লাভ হলো 25/24। এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক ভুল হবে। তাহলে দেখো এখন আমি লিখবো এই যে 5/24 টাকা, এটা লাভ হয়েছে কত টাকায়? 5/8 টাকায়। আমাকে দেখতে হবে যে 100 টাকায় কত লাভ হয়, আমাকে শতকরা বের করতে বলছে। সেজন্য যেহেতু 100 টাকায় জানতে চাচ্ছি, তাহলে আমি লিখবো এই টাকায় লাভ হয় এই টাকা। আমি লিখছি 5/8 টাকায় লাভ হয় 5/24 টাকা। দেখো অতএব 1 টাকায় লাভ হয় 5/24। এইটা এসে এখানে দেখো এত টাকায় লাভ হয় যত টাকা 1 টাকায় লাভ হবে তার থেকে কম টাকা। কম হলে এটা যে ভাগ হয়, অর্থাৎ এটা যে নিচে বসার কথা। এখন আমরা ভাগ চিহ্ন না দিয়ে যেহেতু গুণ চিহ্ন দিব, সেই জন্য এটাকে উল্টে দেব, নিচেরটা উপরে উপরটা নিচে। আমি গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে নিচের 8 চলে গেল উপরে, উপরের 5 চলে আসলো নিচে। খুব খেয়াল করে লিখতে হবে এখানে, যখন একটা টাকা থেকে আমরা, যখন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা থেকে আমরা একে আসবো, সবসময় ওটা যে ওখানে কম হবে, কেমন? তাহলে অতএব 100 টাকায় লাভ হয়। এটা যা ছিল দেখে দেখে এখানে লিখবো 5 গুণ 8 24 গুণ 5। এইবার দেখো 1 টাকায় যত টাকা লাভ হতো, 100 টাকায় কি লাভ কম হবে না বেশি হবে? তুমি 1 টাকা ব্যবসা, 1 টাকা নিয়ে ব্যবসা করছো, তাহলে যে টাকা লাভ হবে, তুমি যদি 100 টাকা নিয়ে ব্যবসা করো তাহলে তোমাকে অবশ্যই, তাহলে তোমার অবশ্যই বেশি লাভ হবে। তাহলে যেহেতু বেশি হবে তাহলে এটা এখানে এসে গুণ হবে। সবসময় মনে রাখবো বেশি হলে গুণ, কম হলে ভাগ। এইবার আমরা এখানে কাটাকাটি করছি, 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি 5 20 100, এই 8 দিয়ে এটাকে কাটো 3 8 24। তাহলে আর কাটাকাটি হচ্ছে না, দেখো মিলে না। তাহলে উপরে হচ্ছে 5 20 100 আর নিচে হচ্ছে 3, এত টাকা। এখন উপরে যদি ভগ্নাংশের বড় হয়ে যায় তাহলে আমাদের কি করতে হয়? এটাকে ভাগ করে দিতে হয়। তোমরা এটাকে রাফে ভাগ করবে এরকম, 100কে যদি তুমি, এটাকে তোমরা রাফে ভাগ করবে এইভাবে, ধরো 100কে তুমি ভাগ করবে এই 3 দিয়ে, 3 দিয়ে করলে 3 দিয়ে করলে 3 3 9 থাকলো, এখানে 1, এই 0 কেটে নিয়ে আসো, আবার 3 3 9 থাকলো কত? 1। অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি? 33 পূর্ণ সংখ্যা এবং এই 1 ভাগশেষ থেকে গেল, অর্থাৎ আমাদের উত্তর হবে 33 পূর্ণ 1/3 এত টাকা। আমরা এখানে টাকা লিখব। উত্তরের সময় এসে আমরা লিখব যে উত্তর লাভ 33 পূর্ণ 1/3%। এখানে পার্সেন্ট লিখতে যাওয়ার দরকার নেই, যেহেতু এখানে 100 লেখা আছে সেজন্য আমরা এখানে পার্সেন্টেজ, যেহেতু এখানে 100 লেখা আছে সেজন্য আমরা এখানে পার্সেন্টেজ চিহ্ন দিব না। আমরা উত্তরের সময় এসে লিখব যে উত্তর লাভ 33 পূর্ণ 1/3%। কেমন? এইটি ছিল আমাদের এই অঙ্কটির উত্তর। খুব সহজে দেখো, খুব সহজে আমরা 9 নম্বরটা শেষ করে ফেললাম। এসো আমরা পরবর্তী অঙ্ক দেখি কি দেওয়া আছে। এবারে এসো তোমাদের মূল বইয়ের যে 10 নম্বর অঙ্কটি রয়েছে সেটি কি দেখা যাক। খুব সহজ একটি অঙ্ক এখানে আসলে রয়েছে, তোমরা নিজেরাই পারতে, তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশের সমান, শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। অর্থাৎ গাড়িটি যে টাকা দিয়ে কেনা হয়েছে সেই টাকাটাকে তুমি 5 ভাগ করো এবং 5 ভাগের 4 ভাগ টাকা দিয়ে তুমি সেই গাড়িটিকে বিক্রি করছো। তাহলে কি তোমার লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে বলো? অবশ্যই ক্ষতি হচ্ছে, রাইট? কারণ তুমি যে টাকা দিয়ে কিনেছো সেই টাকা দিয়ে তো বিক্রি করছো না, তার থেকে কম টাকায় বিক্রি করছো। তুমি সেই টাকাটাকে 5 ভাগ করে নিয়েছো 4 টাকা, 4 ভাগ।
তাহলে 5/4 কি হয়, একটা টাকাকে আমি 5 ভাগ করলাম, তার 4 ভাগ যদি নিয়ে নেই তাহলে কি হলো, মূল টাকা থেকে কি কম হলো নাকি বেশি হলো? কম হলো। আমরা ধরে নিব, ধরি গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। ধরে নিলাম গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। অতএব গাড়িটির বিক্রয় মূল্য, আমরা এখানে জেনেছিলাম যে গাড়িটার বিক্রয় মূল্য হবে গাড়িটার ক্রয় মূল্যের 5/4 অংশ, অর্থাৎ 100 টাকার 4/5 অংশ। আমরা যদি এখানে কাটাকাটি করি, 5 20 100, তাহলে 4 20 হলো 80 টাকা। তাহলে দেখো, আমি যদি গাড়িটি কিনে থাকি 100 টাকায়, তাহলে বিক্রি করে পাবো 80 টাকায়। তাহলে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, অর্থাৎ ক্ষতি। আমরা লিখবো যে অতএব ক্ষতি, ক্ষতি কত হবে, 100 - 80 এত টাকা সমান 20 টাকা। এখন আমাদের বলছিল কি শতকরা কত লাভ বা ক্ষতি। আমরা দেখলাম যে ক্ষতি হয় 20 টাকা। এই যে 20 টাকা ক্ষতি আমি বের করেছি, কত টাকার গাড়ির পরে এটা হিসাব করেছি, কত টাকার গাড়ির পরে আমি এটা হিসাব করেছি 100 টাকার গাড়ির উপরে, তার মানে তো এটাই শতকরা, অর্থাৎ আমার শতকরা 20 টাকা ক্ষতি হয়েছে। উত্তর লিখব, উত্তর ক্ষতি 20%, এটাই অ্যান্সার। খুব ইজি, দেখো অঙ্কটি একেবারেই খুব সহজ। আমরা পরবর্তী অঙ্কটি দেখব পরে। এবার এসো তোমাদের মূল বইয়ের 11 নম্বর অঙ্কটিতে কি রয়েছে সেটি দেখা যাক। খুবই একটা মজার অঙ্ক। দেখো, এটা আমাদের জীবনে অনেক সময় কাজে লাগে। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। আমাদের বের করতে হবে যে ওই জিনিসটা কত টাকা দিয়ে আসলে কেনা হয়েছে। এখন দেখো, 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, কত ক্ষতি তা তো দেওয়া নেই, বলছে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হবে। তাহলে ওই যে যত ক্ষতি, সেটাকে যদি আমি একটা কিছু ধরে নিই, সেটাকে 3 গুণ করলে আমি পাবো, সেটা হচ্ছে এখানকার লাভ। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত বের করা আমার জন্য কি কঠিন হবে? দেখো আমরা কিভাবে করতে পারি। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় বলছে না, ওটাকে আমরা কিছু ধরে নিব। ধরি 400 টাকায় বিক্রয় করলে, 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা। কেমন? আমরা ধরে নিলাম যে ওই যে বলছিল যে 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, ওই যতটাকে আমরা ধরে নিলাম হচ্ছে ক, ধরলাম যে ক টাকা ক্ষতি হলো। হ্যাঁ, তাহলে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় যদি ক টাকা। এখন দেখো যে এই জিনিসটা বোঝার জন্য আমার মাথায় একটা জিনিস থাকতে হবে, সেটা কি? একটু ভালো করে এই জিনিসটা খেয়াল করো, তাহলে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। তুমি 10 টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করেছো। আমি তোমাকে বললাম যে তুমি 10 টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করেছো এবং তাতে তোমার 2 টাকা ক্ষতি হয়েছে। তুমি বলো তো জিনিসটা কত টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলে? যেহেতু ক্ষতি হয়েছে, তার মানে এই বিক্রয় মূল্যটা হচ্ছে তোমার ক্রয় মূল্যের থেকে কম। কত কম? ওই যে 2 টাকা তোমার ক্ষতি হয়েছে সেইটা কম। তার মানে তুমি জিনিসটাকে আসলে কিনে নিয়ে এসেছিলে কত টাকা দিয়ে? এর থেকে আরো 2 টাকা বেশি মূল্যে তোমার কেনা ছিল, অর্থাৎ তুমি 12 টাকা দিয়ে জিনিসটা কিনেছিলে না? তার মানে তুমি যদি বিক্রয় মূল্য জানো এবং ক্ষতি জানো, তাহলে তুমি ক্রয় মূল্য যদি জানতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? ওই বিক্রয় মূল্য থেকে তোমার যে টাকা ক্ষতি হয়েছে সেই টাকা ওর সাথে যোগ করে দিবে, তাহলে তুমি আসলে তোমার ক্রয় মূল্যটা বের করতে পারবে। তাহলে আমি 400 টাকায় বিক্রয় করলে যদি আমার ক টাকা ক্ষতি হয়ে থাকে, তাহলে এই দ্রব্যটা আমি কত টাকা দিয়ে কিনেছি বলো? তাহলে এখন আমি লিখবো যে অতএব ক্রয় মূল্য, ক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্য যোগ ক্ষতি। বিক্রয় মূল্য হচ্ছে 400 যোগ ক্ষতি হলো ক, এত টাকা। এখন দেখো এই সেম দ্রব্যের ক্ষেত্রে আমরা আবার ক্রয় মূল্য বের করব এই তথ্যের ভিত্তিতে। তাহলে এখন আমরা কি লিখবো? আমরা লিখি যে সুতরাং 480 টাকায় বিক্রয় করলে লাভ হয়। তার মানে আমরা পাবো হচ্ছে ক গুণ 3 এত টাকা সমান সমান হচ্ছে
3 ক টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি যে 480 টাকায় বিক্রয় করলে লাভ হয় 3 ক টাকা, তাই না? তার মানে এখানে আমার ক্রয় মূল্য কত? তাহলে অতএব ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য কত হবে? দেখো, যখন আমার ক্ষতি হয়েছিল তখন ক্ষতিটা এখানে যেমন আমি প্লাস করেছিলাম, এখন যদি আমাকে ক্রয় মূল্য যেতে হয় তা আমাকে কি করতে হবে? ওই লাভের টাকাকে আলাদা করতে হবে। ধরো তুমি একটা জিনিস 12 টাকা দিয়ে তুমি বিক্রি করে, তুমি জানো যে তুমি 12 টাকায় বিক্রি করে তোমার 2 টাকা লাভ হয়েছে, তাই না? তা 12 টাকা দিয়ে বিক্রি করলে তোমার যদি 2 টাকা লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত? এই যে 2 টাকা লাভ হয়েছে সেটা তুমি বাদ দিয়ে দিবে না? হ্যাঁ, অবশ্যই। তাহলে অতএব ক্রয় মূল্য, আমার যে বিক্রয় মূল্য তার থেকে আমি কি করব? যে টাকা লাভ হয়েছে সেটা বাদ দেব। অর্থাৎ আমি লিখতে পারি যে অতএব ক্রয় মূল্য 480 মাইনাস 3 ক টাকা, অর্থাৎ এই টাকার। দেখো সেম একই জিনিসের, এটাও যে দ্রব্য এটাও সেই দ্রব্য, এর ক্রয় মূল্য ওই সেন্সে আমি পেলাম এটা, আর এই হিসেবে পেলাম এটা, অর্থাৎ এইটা আর এটা কিন্তু একই, কারণ সেম একই জিনিসের একই দ্রব্যের আমরা এখানে আসলে ক্রয় মূল্য বের করছি। এখন তাহলে আমরা বলতে পারি এটাও যে জিনিসের ক্রয় মূল্য এটাও সেই জিনিসের ক্রয় মূল্য, তার মানে এইটার এটা কি সমান, তাই না? এখন তাহলে আমরা এইটা সমান এটা লিখে এখান থেকে যদি ক্রয়ের মান বের করতে পারি তাহলে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। কারণ আমাদের জিজ্ঞেস করেছিল যে ক্রয় মূল্য কত, কারণ আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে ক্রয় মূল্য কত, তাহলে আমাদের এখানে দুটো ক্রয় মূল্য আছে, এখানে যদি আমি ক্রয়ের মান বসাতে পারি তাহলে তো ক্রয় মূল্য বের হয়ে যাবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে ক্রয়ের মান বের করা। যেহেতু এই দুটো মূল্য একই দ্রব্যের ক্রয় মূল্য, আমরা বলতে পারি এটা এইটা এবং এটি পরস্পর সমান। তাহলে আমরা লিখতে পারি যে অতএব আমরা পাই 400 প্লাস ক ইজ ইকুয়াল টু 480 মাইনাস 3 ক। কেমন? তাহলে দেখো আমি এখানে কটা রেখে দিচ্ছি, এই পাশের মাইনাস 3 ক এই পাশে আসলে হবে আসলে প্লাস 3 ক। এখানে 480 আর এই প্লাস 400 ও পাশে গেলে আসলে হবে মাইনাস 400, বা 3 ক আর 1 ক যোগ করলে হবে 4 ক ইজ ইকুয়াল টু 480 থেকে যদি 400 চলে যায় তাহলে থাকে 80, বা ক ইজ ইকুয়াল টু 80, এইখানে 4 গুণ রয়েছে ও পাশে যে ভাগ হলো, তাহলে 4 দিয়ে এটাকে কাটলে 4 কুড়ি 80, অতএব ক ইজ ইকুয়াল টু 20। ক সমান আমরা কি ধরে, অর্থাৎ ক সমান আমরা পেলাম 20। আমাদের বের করতে বলছে ক্রয় মূল্য, তাহলে এখানে যে কোনোটাতে যদি আমি এখন মান বসিয়ে দিই আমার ক্রয় মূল্য বের হয়ে যাবে। তাহলে আমি লিখছি যে অতএব ক্রয় মূল্য, আমি ওই প্রথমটাতে মান বসাতে চাচ্ছি, ওখানে 400 প্লাস ক ছিল, তাহলে ক এর মান পেয়েছি আমরা 20, তাহলে টোটাল হবে 400 প্লাস 20 টাকা, অর্থাৎ 420 টাকা। তাহলে এই অঙ্কটির উত্তর হচ্ছে 420 টাকা। ওকে, দেখো কত সহজে আমরা আসলে 11 নম্বর অঙ্কটিও শেষ করে ফেললাম। তোমরা বাসায় এটাকে বারবার প্র্যাকটিসিং করলে খুব সহজেই অঙ্কটি পারবে। এসো এবার আমরা 12 নম্বর অঙ্কটিকে কিভাবে অতি সহজে সমাধান করা যায় সেটা দেখে নিই। দেখো এখানে বলা হয়েছে একটি ঘড়ি 650 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? আমাদের যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে 625 টাকা, তাই না? 625 টাকা থেকেও ঘড়িটি আসলে আরো বেশি টাকা দিয়ে কেনা, যার কারণে আমাদের ক্ষতি হচ্ছে, এবং সেই ক্ষতির পরিমাণ কত? 10%। সবসময় একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকবে, এই পার্সেন্ট কথা মানেই মাথার মধ্যে সবসময় আসতে হবে 100%, বললেই মাথার মধ্যে আসতে হবে 100। এখানে কিন্তু এই যে 10 টাকা ক্ষতি হলো কিন্তু টোটালি 10 টাকা ক্ষতি হয়নি, আমার প্রতি 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়েছে, প্রতি 100 টাকায় 10 টাকা ক্ষতি হয়েছে, আমার ক্ষতি হয়েছে প্রতি 100 টাকায় 10 টাকা। যেহেতু 625 টাকায় বিক্রয় করলে আমার 10% ক্ষতি হচ্ছে, তাহলে ঘড়িটি আমার অবশ্যই 625 টাকা থেকে বেশি টাকায় কেনা। এখন দেখো আমাদেরকে বলছে যে কত টাকায় বিক্রি করলে, আমাদেরকে বলা হয়েছে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যখন লাভ হবে বা ক্ষতি হবে এটা আমরা বুঝতে পারবো যখন আমি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটোই জানবো। তাহলে আমাকে অবশ্যই আগে জানতে হবে যে ওই ঘড়িটি আসলে আমার কত টাকা দিয়ে কেনা রয়েছে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি, এই ঘড়িটির ক্রয় মূল্যটা জানা। তো এই লাইন থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে ঘড়িটির ক্রয় মূল্য বের করে ফেলতে পারি। যেহেতু 10% ক্ষতির কথাটা বলা হয়েছে, আমরা জানি যদি 10% ক্ষতি হয় তাহলে যে ঘড়িটি আমি আসলে
100 টাকায় কিনেছি, সেই ঘড়িটি বিক্রি করে আমি পেয়েছি কত? 90 টাকা। এখন দেখো সেই ধারণা থেকেই আমরা আগে এই ঘড়িটির ক্রয় মূল্য বের করে নিব। তারপরে ক্রয় মূল্য যদি আমি জেনে যাই তাহলে আমি খুব সহজেই বের করতে পারবো যে 10% লাভ করতে গেলে আমাকে কত টাকা বিক্রয় করতে হবে। তাহলে আমার প্রথম কাজ কি? এই ঘড়ির ক্রয় মূল্য কত তা জানা। এসো আমরা আগে ঘড়ির ক্রয় মূল্যটি কত সেটা জেনে নিই। আমরা লিখবো যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। এখন লিখবো 10% ক্ষতিতে 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? আমি 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি, আর আমি জানি যে প্রতি 10% ক্ষতি, 10% ক্ষতি বলতে প্রতি 100 টাকায় ক্ষতি 10 টাকা। 10% ক্ষতি বললেই বুঝবো প্রতি 100 টাকায় 10 টাকা ক্ষতি। তাহলে যদি আমি কিনে নিয়ে আসি 100 টাকা দিয়ে, সেই জিনিসে আমার 10 টাকা ক্ষতি হয়ে যাবে, অর্থাৎ 10 টাকা চলে যাবে আমার পকেট থেকে, অর্থাৎ আমি তখন বিক্রি করে পাবো 90 টাকা। তাহলে দেখো 10% ক্ষতিতে যে ঘড়ি আমি 100 টাকা দিয়ে কিনেছি তা বিক্রি করে পাবো আমি 90 টাকা। আমাদের উদ্দেশ্য কি? ক্রয় মূল্য জানা। এই লাইনটাতে দেখো ক্রয় মূল্য আগে, বিক্রয় মূল্য পরে। যেহেতু আমি ক্রয় মূল্যটা জানতে চাচ্ছি, এখন আমি এই লাইনটাকে জাস্ট ঘুরিয়ে লিখবো। এই বিক্রয় মূল্যটাকে নিয়ে আসবো এই পাশে এবং ক্রয় মূল্যটাকে নিয়ে যাব ওই পাশে। এই লাইনটাকে আমি জাস্ট ঘুরিয়ে লিখছি। তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? আমরা জেনেছি 90 টাকা। আমরা জেনেছি বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য যত হয়, বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তার ক্রয় মূল্য তো কি হবে? আরো কম হবে। কম হলে এটা যে বসবে নিচে। এখন আমরা লিখবো যে অতএব বিক্রয় মূল্য 625 টাকা হলে তার ক্রয় মূল্য হবে, এখানে যা ছিল সেটাকে লিখবো এবং দেখো 1 টাকা হলে ক্রয় মূল্য যত ছিল, এবার বিক্রয় মূল্য 625 টাকা হলে বেশি হবে, তাহলে এখানে 625 গুণ করে দিব। এখন দেখো কাটাকাটির মধ্যে শুধুমাত্র এই শূন্যর সাথে শূন্য কাটে, আর কোনো কাটাকাটি হয় না। নিচে তাহলে 9 থাকলো, আর উপরে 625কে 10 দিয়ে গুণ করলে কি হয়? একটা শূন্য শুধু বেড়ে যাবে, অর্থাৎ 625 এর সাথে শূন্য, এত টাকা। অর্থাৎ আমরা যে ঘড়িটি নিয়ে এখানে আলোচনা করছি সেই ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 6250 বাই 9 টাকা, অর্থাৎ 6250কে 9 দিয়ে ভাগ করলে যে টাকাটা আসে সেটা আমাদের এখানে, সেটা এখনই বের করতে যাওয়ার দরকার নেই। অ্যান্সারের সময় যে আমরা সরাসরি পূর্ণ সংখ্যাটি কত বের হয় সেটা দেখব। এখানে এই অবস্থায় আমরা রেখে দিচ্ছি। আমরা বুঝতে পারলাম যে ওই ঘড়িটা আমাদের এত টাকা দিয়ে কেনা। এখন আমার কি করতে হবে? 10% লাভ করতে হবে। তাহলে 10% লাভ করতে গেলে কি করতে হবে? যে জিনিস আমি 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি তা আমার বিক্রি করতে হবে 110 টাকায়, কারণ 100 টাকা আমি কিনে নিয়ে আসছি, আরো 10 টাকা আমি লাভ করতে চাই, তাহলে আমি ওই 100 টাকার সাথে আরো 10 টাকা যোগ করে বিক্রি করব, তাই না? তাহলে আমরা সেই অংশটা করি। এবার দেখো যেহেতু আমাদের ঘড়ির ক্রয় মূল্য আমরা জেনে গেছি, এখন আমার 10% লাভ করতে হলে কত টাকা বিক্রি করতে হবে বের করা আমার জন্য আর কোনো ব্যাপারই না। দেখো আমি এখন লিখবো আমার কি করতে হবে? 10% লাভ করতে হবে। এখন আমরা লিখবো 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 10 বা 110 টাকা। এখন দেখো আমার যেহেতু বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে বিক্রয় মূল্য তো এখানে শেষে আছে, এবার ঘোরাঘুরির কোনো দরকার নেই, এইভাবে করে আমরা জাস্ট করে যাব। এখন লিখি যে অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে তার বিক্রয় মূল্য হবে 110 বাই এই 100 এসে বসলো নিচে। অতএব আমাদের ক্রয় মূল্য কত? 6250 বাই 9, এত টাকা হলে তার বিক্রয় মূল্য হবে, এখানে যা ছিল লিখে দিচ্ছি 110
বাই 100। এবার এটা যেহেতু গুণ হবে, যে অবস্থায় আছে ওই অবস্থায় যেখানে বসে যাবে। তাহলে 6 2 5 0 উপরে বসবে, 6 2 5 0 এবং 9 বসবে নিচে। এখন আমরা এখানে কতটুকু কি কাটাকাটি করা যায় সেটা দেখি। দেখো এই শূন্যর সাথে এই শূন্য কেটে যাবে, এই শূন্যর সাথে এই শূন্য কেটে যাবে, আর 9 দিয়ে আসলে কোনোটাকেই মিলে না। এখন এই 625কে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে কি হয়? দেখো আমরা এখানে একটু গুণ করছি, 625 গুণ হচ্ছে 11। দেখো 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, 5 একে 5 2 একে 2 6, আবার এখানে 5 2 6, আমরা যদি যোগ করে দেই 5 5 আর 2 7, 6 আর 2 8, আর এখানে হলো 6, অর্থাৎ 6 8 6 8 7 5, 6 8 7 5। তাহলে এত টাকা হলো। যেহেতু অঙ্কের এখন শেষ পর্যায়ে, আমরা এটাকে এখন উপরে যদি বড় হয় আমরা সেটাকে ভাগ করে দেব। তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে খুব সহজেই করতে পারবে, আমি এখানে সরাসরি করে দেখাচ্ছি। দেখো 6 8 7 5, আমি যদি এখন 9 দিয়ে এটাকে ভাগ করি তাহলে প্রথমে দেবে 7 বার 7 9 63, 3 আছে কত হলে 8 হবে 5, এখানে 7 কেটে নিয়ে আসো। এবার আমরা করতে পারি 9 এর মধ্যে যাবে 6 বার 6 9 54, থাকে এখানে 3, এই 5 কেটে নিয়ে আসো। এবার হবে 3 নং 27, 7 আছে কত হলে 15 হবে 8, হাতে থেকে 1 3 3 মিলে বাম পাশে শূন্য বসে না, অর্থাৎ আমরা এখানে পাবো 763 পূর্ণ। এই ভাগশেষটি লিখতে হয় উপরে, এবং এর নিচে যেটা ছিল সেটা যা ছিল তাই থাকবে, এত টাকা। অর্থাৎ ওই ঘড়িটি আসলে 763 পূর্ণ 8 বাই 9 টাকা দিয়ে যদি বিক্রি করা যায় তাহলে আমাদের আসলে 10% লাভ হবে। দেখো কত সহজে আমরা জেনে গেলাম যে যদি কোনো ঘড়িতে 10% ক্ষতি হয় সেটাকে 10% লাভ করতে হলে কোন কৌশলে আমরা আসলে হিসেবটি করতে পারবো। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এই ধরনের অঙ্ক প্রয়োজন হতে পারে। আমরা একটা জিনিস এরকম কিনেছি, কিনতে যে দেখলাম যে এত টাকা বিক্রি করলে আমার ক্ষতি হচ্ছে, তাহলে আসলে আমি ক্ষতি করতে চাই না, আমি আরো লাভ করতে চাই। সেটা আমার একটা যে কোনো পার্সেন্টেজ হতে পারে, 10% 20%। তখন কিন্তু আমি আসলে এই কৌশলে হিসেব করেই বলে দিতে পারবো যে কত টাকা বিক্রি করলে আমার আসলে কত পার্সেন্ট লাভ হবে। প্রত্যেকটি অঙ্কই আসলে বাস্তব জীবন সম্মত, সুতরাং এই অঙ্কগুলোকে আমাদের শিখতেই হবে, তাই না? তাহলে তোমরা দেখলে যে কিভাবে 12 নম্বর অঙ্কটি অতি সহজে আমরা সমাধান করে ফেলতে পারি। তো অঙ্কটি এখানে শেষ করছি, আমরা পরবর্তী অঙ্কতে যাচ্ছি। এসো এবার আমরা দেখি তোমাদের বইয়ের 13 নম্বর অঙ্কটিতে আসলে কি বিষয়ে প্রশ্ন করা হয়েছে। 13 নম্বর অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক। দেখো, মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। ভালো করে বুঝো, মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার ফিতা ক্রয় করলো, অর্থাৎ এক মিটার ফিতার দাম হচ্ছে 20 টাকা। এই ধরনের সে 15 মিটার ফিতা কিনেছে। ভ্যাটের হার 4 টাকা। ভ্যাটের হার বললে সবসময় জিনিস মনে রাখবা যে 100 টাকায় তোমাকে 4 টাকা দিতে হবে। যে কিনবে ভ্যাট কিন্তু তারই দিতে হয়, অর্থাৎ তিনি যদি 100 টাকার কেনাকাটা করে তাহলে তাকে 4 টাকা ভ্যাট দিতে হবে। অর্থাৎ তুমি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনেছো, তোমার আসলে দিতে হবে 104 টাকা। সেইভাবে সে দোকানিকে 500 টাকার একটি নোট দিল, দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন? এখন দেখো, তাহলে আমরা প্রথমে দেখি তার আসলে ফিতার দাম কত, এবং সেই দাম অনুযায়ী প্রতি 100 টাকায় 4 টাকা হারে তার ভ্যাট কত হবে, ওই দামের সাথে ভ্যাটটা যোগ করে দিলেই তার ফিতার দাম বের হয়ে যাবে, তাই না? আর ফিতার দাম যখন বের হয়ে যাবে তখন দোকানি তার এই 500 টাকা থেকে ফিতার দামটা নিয়ে নিবে, বাকি টাকা তাকে ফেরত দিবে। খুবই ইজি একটি অঙ্ক, একেবারে 4-5 লেভেলের অঙ্ক। দেখো ইজিলি তোমরা এটা করতে পারবা। আমি তারপরেও তোমাদের এটা করে দেখাচ্ছি। দেখো আমরা প্রথমে লিখবো প্রতি মিটার ফিতার দাম 20 টাকা, মানে কি আমরা লিখবো যে 1 মিটার ফিতার ক্রয় মূল্য 20 টাকা। অতএব 15 মিটার ফিতার ক্রয় মূল্য, অতএব 15 মিটার ফিতার ক্রয় মূল্য 20 গুণ 15 টাকা। 15 দুগুণে 30 আর এই শূন্য 300 টাকা। দেখো, অর্থাৎ দেখো সে 15 মিটার ফিতা কিনেছে, তার মানে কি তার ফিতার দাম হচ্ছে 300 টাকা। এখন প্রতি 100 টাকায় তার কি করতে হবে? 4 টাকা করে ভ্যাট দিতে হবে। এখন আমরা লিখবো 100 টাকায় ভ্যাট দিতে হয় 4 টাকা। অতএব 1 টাকায় ভ্যাট দিতে হয় 4 12 কম
100 টাকা যত ভ্যাট দিতে হয় 1 টাকা আর ভ্যাট কম দিতে হবে, তাহলে এটা যে বসবে নিচে। অতএব তার ফিতার দাম কত? 300 টাকা। তাহলে 300 টাকায় ভ্যাট দিতে হয় 4 গুণ 300/100 টাকা। এই দুটো শূন্যর সাথে দুটো শূন্য কেটে দাও, ভেরি ইজি। 3 4 12 টাকা, অর্থাৎ তাকে ভ্যাট দিতে হবে 12 টাকা। তার ফিতার দাম ছিল 300, ভ্যাট দিতে হবে 12, তাহলে মোট তাকে দোকানিকে দিতে হবে 300 এবং 12 312 টাকা। তাহলে আমরা লিখি যে অতএব মাইশা দোকানিকে দিবে মোট 300 যোগ 12 টাকা, অর্থাৎ 312 টাকা। দেখো মাইশা দোকানিকে দিবে কত? 312 টাকা। এখন আমাদের যে দাম হয় সবসময় কি সেই টাকায় আমাদের পকেটে খুচরা থাকে? থাকে না। আমরা নোট দিয়ে দিই, দোকানদার আমাদের কি করে? বাদ বাকি টাকাটা ফেরত দেয়। এই ঘটনাতে ঘটে, এখানেও তাই। এখন মাইশা কি করছে? দোকানিকে 500 টাকার একটা নোট দিয়েছে। এখন আমরা লিখব মাইশা দোকানিকে দিল 500 টাকা। অতএব দোকানি ফেরত দিবেন ওই 500 টাকা থেকে দোকানি 312 টাকা রেখে দেবে। আমরা 312 টাকা মাইনাস করে দিচ্ছি, এত টাকা সমান 2 আর 8 হলে 10, হাতে থাকে 1 2, 2 আর 8 হলে 10, হাতে থাকে 1 4, 4 আর 1 হলে 5, 188 টাকা। অতএব উত্তর 188 টাকা। আমাদের কাছে এটাই জিজ্ঞাসা করা ছিল যে দোকানি তাকে কত টাকা ফেরত দিবেন। আমরা লিখে ফেললাম যে দোকানি তাকে আসলে ফেরত দিবে কত? 188 টাকা। বুঝলে? একেবারে পানির মতন সহজ ছিল অঙ্কটি। তো তোমাদের বইয়ে আমি যে কটি অঙ্ক দেখলাম তার মধ্যে আমার মনে হয় এই যে কটি অঙ্ক তোমাদের করানো হলো, এই কটা অঙ্কই আসলে পরীক্ষায় আসার মতন মোটামুটি উপযুক্ত। আর দুই একটি যা আছে সেগুলো না করলেও তোমাদের এই পরীক্ষার জন্য আপাতত হবে। এখন দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি। তোমাদের কাছে যদি অঙ্কগুলো ভালো লাগে এবং তোমরা যদি সহজে বুঝে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, এটা কিন্তু দাবি থাকলো। তাহলে তোমাদের জন্য আমি পরবর্তীতে এই ধরনের ভিডিও আরো তৈরি করতে উৎসাহিত হব এবং তোমরাও আমার এই ভিডিও থেকে উপকৃত হবে। তাহলে আজকের মতন তোমাদের বইয়ের 2.2 প্রশ্নমালার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।